এইটাই হলো ইনসাফ। আমরা আমাদের শত্রুর সাথেও কোনোদিন জুলুম করব না, হতেও দিব না। নাম্বার ওয়ান, যে একটা দিন গেল এবং আপনারা আপনারা বলতে না, বাংলাদেশপন্থী যে মানুষগুলো আছে, আমি বিশ্বাস করি তারা প্রত্যেকেই খুবই কষ্ট পেয়েছে এবং এটা পাওয়ারই কথা ছিল। হাদি আমাদের খুব কাছের ছোট ভাই ছিল এবং জুলাইয়ের শক্তি ছিল, যারা বাংলাদেশে নতুন রাজনীতি বিনির্মাণ করতে চেয়েছিল, বাংলাদেশের কালচারাল পরিবর্তন করতে চেয়েছিল। আসলে বারবার একটা কথা বলে এসেছি, সেটা হলো যে আমরা যে রাজনীতিটা দেখি সেটা মাত্র 10% দেখি হলো রাজপথে, এবং যার 90% হলো আসলে কালচারাল। সেই জায়গায় হাদি কিন্তু ইনকলাব মঞ্চ প্রতিষ্ঠা করে এবং তারপরে সে ইনকলাব কালচারাল সেন্টার তৈরি করেছে। হাদির সাথে অনেকবার কথা হয়েছে এবং আমাদের অনেক মিটিং হয়েছে। সে কথাবার্তার ভেতরে আমি একটা জিনিস আসলে বুঝিনি, যেটা ওর এই অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে বুঝলাম। সেটা হলো ওর যে দর্শন ছিল। আমি সবসময় বলি যে রাজনীতিতে বা যে কোনো কাজে একটা দর্শন থাকতে হয়, এবং সেই দর্শনটা যদি না থাকে তাহলে সেই কাজটা সুন্দরভাবে হয় না। যেমন দীর্ঘ পরিকল্পনা, প্রেক্ষাপট, এই সব কিছু মিলিয়ে বুঝতে হয় এবং দর্শন থাকতে হয়। রাজনীতির একটা দর্শন আছে। আমরা 5ই আগস্টের পরবর্তী দেখেছি যে অনেকেই অনেক রাজনৈতিক দল গঠন করেছে, 100 জন মিলে একটা দল গঠন করে ফেলাই যায় এবং খুব সহজে হয়, এবং সেই দলের নাম নিয়ে অনেক কিছুই করা যায়। তো রাজনীতির মূলত যে গতানুগতিক যে রাজনীতি হয়, এবং সেই রাজনীতিতে যারা আছে তারা ধান্দাবাজির ব্যবসাটাই বেশি করে থাকে। সে জায়গায় দীর্ঘদিন ধরে আমরা চেয়েছি যে বাংলাদেশের যে রাজনীতিটা হবে সেটা এমন হবে যে এক রাজনৈতিক দলের পরিবর্তন হবে, সরকারি পরিবর্তন হবে, কিন্তু বাংলাদেশের প্রশ্নে পলিসির কোনো পরিবর্তন হবে না। কিন্তু আমরা দেখে থাকি যে রাজনীতি যারা থাকে তারা গোষ্ঠী, ব্যক্তি, গোষ্ঠী এবং দলের সাথে তারা পলিসি তৈরি করে, উদ্দেশ্য নির্ধারণ করে। সেই জায়গায় হাদি কিন্তু একটা শব্দকে আমাদের সামনে এনে দিয়েছিল, সেটা হলো ইনসাফ। সে আমাকে বলবে আমি তোমাকে ভোট দিব না, আমার যদি অনেক ক্ষমতা হয় তবুও সে ভোট দিবে না জানা সত্ত্বেও আমার বিরুদ্ধে গিয়ে ভোটটা দিয়ে আসতে পারবে, কোনো থ্রেট ছাড়া, হুমকি ছাড়া। সেই অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এইটাই হলো ইনসাফ। আমরা আমাদের শত্রুর সাথেও কোনোদিন জুলুম করব না, হতেও দিব না। নাম্বার ওয়ান, প্রতিটা রাজনৈতিক দলের একটা বৈশিষ্ট্য থাকতে হয়, এবং কোনো সংগঠনও যদি থাকে তার একটা বৈশিষ্ট্য থাকতে হয়, এবং একটা কিছুকে লক্ষ্য করে এগিয়ে যেতে হয়। হাদির লক্ষ্য ছিল হলো ইনসাফ প্রতিষ্ঠা করা। সেই ইনসাফটা কেমন? আমি একটু আগে বলছিলাম যে হাদির সাথে আমার পরিচয় ছিল এবং সে আমাদের খুব কাছের ভাই ছিল, এবং তার সাথে আমার অনেক বিষয়ে কথা হয়েছে। যখন ইনকলাব মঞ্চ প্রতিষ্ঠা করেনি তখন তার সাথে আমার কথা হয়েছে, একদিন দীর্ঘ আলাপ হয়েছিল। সেই আলাপে প্রায় 1-1.5 ঘন্টা ধরে সে আমার কথা শুনেছিল যে আমরা আসলে কি চাই, কেমন চাই। তো এই কথাগুলো আমি বিগত দিনে গণ অধিকার পরিষদে যখন ছিলাম তখন আমি বলেছি। আপনারা জানেন যে গণ অধিকার পরিষদ থেকে বের হয়ে যাওয়ার পরে রাজনৈতিক দল বিহীন অবস্থায় আছি। রাজনৈতিক দল বলতে নির্বাচনী দল। মানুষ মনে করে, গতানুগতিক ধারায় মানুষ মনে করে যে আপনাকে রাজনীতি করতে হলে এমন কোনো দল করতে হবে যেটা নির্বাচনমুখী দল হবে। মানুষ আসলে ক্ষমতার পূজারী এবং ক্ষমতা চায়। প্রচুর পরিমাণে মানুষ থাকতে হবে পেছনে, এবং আশেপাশে ভাই ভাই জি হুজুর বলে যাবে এমন কোন দল, যে দল হবে সবচেয়ে বেশি পেশি শক্তির অধিকারী এবং শক্তিশালী। কোথাও গেলে যেখানে হাজার হাজার মানুষ থাকবে, আমরা তেমন দলকেই বলি হলো শক্তিশালী দল। আসলে হাদি কতজন লোক নিয়ে চলতো, এটা একটা প্রশ্ন। হাদি কিন্তু খুব বেশি লোক নিয়ে চলেনি, তবে হাদি তার যে দর্শন, সেই দর্শনটা কিন্তু প্রতিষ্ঠা করতে পেরেছিল নিজেদের ভিতরে, এবং বিশ্বাস করতে পেরেছিল যে আসলে শক্তিশালী পরিকল্পনা যদি করা যায় এবং শক্তিশালী কথা, শক্তিশালী কাজ বিনির্মাণ করা যায়, তাহলে যে কোনো কাজ সম্পন্ন করা সম্ভব হয়, যে কোনো লক্ষ্য হাসিল করা সম্ভব হয়, এবং সেই বার্তা মানুষের মধ্যে পৌঁছাইলে মানুষ তাকে পছন্দ করে ফেলে। তো নেতা যদি ভালো না হয় তাহলে কোনোভাবেই তার অনুসারী যারা তারা ভালো হবে না। তো
হাদির প্রত্যেকটা কথায়, মানে হাদির যে ভিডিওগুলো ছিল, আমি স্বীকার করি যে হাদির যে ভিডিওগুলো ছিল, যে বার্তাগুলো ছিল, যে কথাগুলো বলেছে, তার মাত্র 10% ওর জীবন দশায় আমি দেখেছিলাম। কিন্তু আমার মনে হয় এই একই পরিস্থিতি অন্যদেরও। কিন্তু ও মরে যাওয়ার পরে, ও আহত হওয়ার পরে, সন্ত্রাসীদের দ্বারা গুলিবিদ্ধ হওয়ার পরে ওর ভিডিওগুলো কিন্তু সামনে চলে এসেছে। ওর বিগত দিনের বলার যে কথা, ও কিন্তু স্পষ্টভাবে কথা বলতো এবং স্পষ্টভাবেই বলেছে। এবং একটা জায়গায় ওর একটা স্ট্যান্ড ছিল, সেটা হলো বাংলাদেশ। বাংলাদেশের জায়গায় কিন্তু ও কোনো ধরনের ছাড় দিয়ে কাউকে কথা বলেনি। তো ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে কি করতে হবে, হাদির কথাগুলো বলেছে এবং এই কথাগুলো কিন্তু আমরা বলেছিলাম, আমরা বিগত দিন ধরে বলে এসেছি। তো হাদি যেটা করেছে, হাদি কিন্তু হাদির বার্তাগুলো মানুষের কাছে পৌঁছেছে। এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম বা মিডিয়া, এই মিডিয়া একটা বড় ব্যাপার। মিডিয়ার কারণে অনেক কিছুই পৌঁছে গেছে খুব সহজভাবে। সেটা হলো, হাদি বলেছে সে ইনসাফ প্রতিষ্ঠা করবে কোনভাবে। একটা ব্যাপার হলো, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশে কিন্তু হত্যাযজ্ঞের যে বিষয়টা, যেমন আওয়ামী লীগ বলতো, একবার ওয়াইদুল কাদের বলেছিল যে যদি আওয়ামী লীগের পতন হয় তাহলে 1 লক্ষ 10 লক্ষ লোক মারা যাবে, 5 লক্ষ লোক মারা যাবে, এমন কথা বলতো। আসলে এই গণ অভ্যুত্থানটা হয়েছিল অরাজনৈতিক লোকদের হাত ধরে। এবং এখানে কিন্তু গতানুগতিক যে রাজনৈতিক দল, যেমন আওয়ামী লীগের বিপরীতে যে রাজনৈতিক দল আছে বা যে দলগুলো আছে, তাদের দ্বারা যদি রাজনৈতিকভাবে আওয়ামী লীগের পতন হতো বা আওয়ামী লীগ বিতাড়িত হতো, ধ্বংস হতো, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ হত্যার শিকার হতো। এটাই বাস্তব। কারণ বিগত দিনে আওয়ামী লীগের আমল নামায় তারা নিজেদের কাজের মাধ্যমে তারা অনেক কিছুই লিখে গিয়েছে। তো প্রত্যেকটা অপরাধের কিন্তু শাস্তির বিধান আছে। তো সেইটা যখন হয়নি, বাংলাদেশে যেহেতু আইনের শাসন নেই, সেই কারণে বাংলাদেশের মানুষ কিন্তু আইন নিজে হাতে তুলে নিত। আপনার 5ই আগস্টের পরবর্তীতে দেখেছেন কিছু ঘটনা ঘটেছে এবং সেখানে কিন্তু যারা সাধারণ মানুষ, যারা জুলাইয়ের আন্দোলনের যারা ছিল, তাদের দ্বারা কিন্তু এই অপরাধগুলো খুবই কম হয়েছে, একেবারে হয়নি কিন্তু তারা। কিন্তু সেইগুলোকে এখানে যে কথা, যে অপরাধীদের বিরুদ্ধে যে এই ধরনের প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল, সেইটাকে মিডিয়া খুব সুন্দরভাবে মব বলেছে। আসলে মবটা কি? এবং বিগত দিনে হাসিনার সময় যখন এই ধরনের ঘটনা ঘটেছে, তখন কিন্তু মিডিয়া মব বলে নাই। তার মানে এটা একটা কালচারাল ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছে এবং সেইভাবে হলো দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। পাশাপাশি এখানে রাজনৈতিক যেই অপতৎপরতা, অপচর্চা, সেই অপচর্চার কারণেও কিন্তু অনেক কিছুই হয়ে ওঠে নাই। পাশাপাশি রাজনৈতিক দলগুলো অনেক অসহযোগিতা করেছে এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হলো যে বাংলাদেশের যারা সরকার গঠন করেছে, এই যে অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছে, এরা কিন্তু মানুষের স্পর্শের বাইরের। মানুষের স্পর্শের বাইরে যদি কেউ থাকে, তাহলে শ্রেণী পেশার এবং সাধারণ মানুষের যে চাওয়া, সেই চাওয়াটাকে সে উপলব্ধি করতে পারবে না। এখানে আসলে কারা আছে? এখানে আছে এনজিও ভিত্তিক কিছু ব্যক্তি, যারা আসলেই চরম লেভেলের স্বার্থপর হয়ে থাকে এবং একচোখা নীতি গ্রহণ করে। এবং এখানে তো আসলে এক ধরনের বিজনেসই চলে। এবং বাংলাদেশে যেসব এনজিও গুলো আছে, মানবাধিকার সংগঠনগুলো আছে, তারা আপাত দৃষ্টিতে আমি দেখেছি যে সাধারণ মানুষের জন্য তেমন কিছুই করতে পারেনি বা করেনি। এখানে আছে কিছু আমলা, আর্মি পার্সন দিয়ে কিছু লোক এবং প্রথম আলো কেন্দ্রিক কিছু ব্যক্তি আছে, যারা আসিফ নজরুল সহ তাদের সাথে মানুষ। তারা আসলে কি করে? বাংলাদেশে বিগত দিনে আমরা দেখেছি যে কালচারালি যারা উঠে এসেছে সামনের দিকে এবং মিডিয়াতে খুব বেশি প্রচার পেয়েছে, তারা আদতে সেরা মানুষগুলো না। খেয়াল করবেন, বাংলাদেশের যে সিস্টেম, সেই সিস্টেমে যারা সবচেয়ে বেশি মেধাবী, তাদের পোশাক হয় খুবই মলিন। তো সবচেয়ে মেধাবী, সবচেয়ে গুণী মানুষদের পোশাক হয় মলিন এবং তাদের কথা মানুষ আদতে শোনে না। সেখানে আমরা এই গভর্নমেন্টটা পেয়েছি। তো আইনের যে শাসন এবং কাঠামো, এই কাঠামো টোটালি পুরানো দিনের যে কাঠামো, এটাকে ভাঙা হয়নি। না ভাঙার ফলে এখানে কোনো কিছুই ঠিকঠাক মতো চলেনি। যেমন প্রশাসন রান করেনি, আমলাতন্ত্রের জায়গায় কিন্তু বারবার আটকে যাচ্ছে। এমনকি
আমি আপনাদের খুবই স্পষ্টভাবে বলতে চাই, প্রশাসনিক যে বদমাইশি এটা কিন্তু বন্ধ হয়নি, এটা এখনো চালু আছে। পাশাপাশি লেজুভিত্তিক যে ব্যাপারগুলো, সেটা হলো আওয়ামী লীগের সময় একরকম ছিল, এখন এই গভর্নমেন্টের আমলেও অন্য রাজনৈতিক দলের নেতাদের তাদের কিন্তু ওইভাবেই তারাই করে, কারণ মনে করে যে পরবর্তীতে ইলেকশন হলে তারা ক্ষমতায় আসবে। এই যে বিষয়গুলো তারা মাথায় নেয়, কিন্তু আদতে বাংলাদেশে কি চলে? বাংলাদেশে এটা চলে, ধরুন যে আওয়ামী লীগ এখন নাই, এখন বিএনপি আছে, আমি বিএনপিকেই উদাহরণ হিসেবে বলি। বিএনপিতে যারা আছে তারা কতটুক তাদের রাজনৈতিক আদর্শ মানে দলের আদর্শকে ধারণ করে? আমি বেশিরভাগই দেখেছি যে এখানে ব্যক্তি গোষ্ঠী এবং কোরআনবাজির যে বিষয়টা আছে সেটাকে। আচ্ছা, বিএনপির আদর্শ কি? বিএনপির আদর্শ হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া কিন্তু আসলে বিএনপির ভিতরে সীমাবদ্ধ না, তিনি আমাদের লড়াই সংগ্রামের একমাত্র পথপ্রদর্শক এবং অনুকরণীয় মানুষ ছিলেন, যিনি কখনোই ভারতের সাথে কোনো ধরনের আপোষ করেনি। তো সেই জায়গায় হাদি যে কথাটা বলেছে যে ইনসাফ প্রতিষ্ঠা, ইনসাফ প্রতিষ্ঠা করতে গেলে কিন্তু চাঁদাবাজি করা যায় না, ইনসাফ প্রতিষ্ঠা করতে গেলে কিন্তু আরেকজনকে মারা যায় না, ইনসাফ প্রতিষ্ঠা করতে গেলে আইনকে আইনের জায়গায় চলতে হয় এবং সঠিকভাবে চলতে হয়। ইনসাফ প্রতিষ্ঠা করতে গেলে আপনি আপনার পেশি শক্তি দেখাতে পারবেন না। ইনসাফ প্রতিষ্ঠা করতে গেলে আপনি আপনার ভিন্ন মতের যারা আছে তাদের উপরে হামলা করতে পারবেন না। ইনসাফ প্রতিষ্ঠা করতে গেলে আপনার যদি কারোর প্রতি কোনো অভিযোগ থাকে তাকে আপনার আইনের মাধ্যমে মোকাবিলা করতে হবে। কিন্তু বাংলাদেশ কি হয়ে গেছে? বাংলাদেশে যেটা হয়েছে ৭১ পরবর্তীতে এই পর্যন্ত প্রত্যেকটা রাজনৈতিক দল এবং প্রত্যেকেই ভারতের মুখাপেক্ষি হয়ে গেছে এবং ইন্ডিয়া তার স্বার্থের জন্য এই দেশকে ব্যবহার করেছে। ইন্ডিয়ার পায়ে সেবা দেয়নি, মাথা ঠোকে নাই, এরকম রাজনৈতিক দলের সংখ্যা খুবই কম আছে। তো আমরা মাঝে মাঝেই বলি, যখন গণ অধিকার পরিষদ তৈরি করা হয় তখন বলেছি আমরা নতুন রাজনীতিক বিনিময় করার জন্য এসেছি। তো নতুন রাজনীতি বিনিময় করতে গেলে আসলে কি করতে হবে সেইটা কিন্তু জানা জরুরি আছে। আরেকটা ব্যাপার হলো, আন্দোলন আর রাজনীতি কিন্তু এক না। আন্দোলন এবং রাজনীতি যদি একই হতো তাহলে যে কোনো কিছু হইতে পারত, কিন্তু সেইখানে আমরা কি করতেছি আসলে। এবং ৫ই আগস্ট পরবর্তীতে যে রাজনৈতিক দলগুলো হয়েছে, যদি আমি বলি এনসিপি, সেইখানে কিন্তু তারা ফেল করেছে। কারণ জুলাইয়ের যেই চাওয়াটা ছিল, জুলাইয়ের কিন্তু ওই ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনার ধোয়া তুলে আওয়ামী লীগ যে স্বার্থের রাজনীতিটা করে গেছে এবং মানুষকে নির্যাতন করেছে, সেই চেতনা না। জুলাইয়ের চেতনা ছিল বিগত দিনে যা হয়েছে, যত অপরাজনীতি হয়েছে, অপতৎপরতা চালিয়েছে, যেসব আইন আছে, যে কাঠামোগুলো আছে, এগুলোকে ভেঙে দিতে হবে, ভেঙে দিয়ে নতুন করে গড়তে হবে। এটাই আসলে জুলাইয়ের চেতনা। তো সেই জায়গায় আমরা কিন্তু ফেল করেছি। কিন্তু হাদি কি দেখিয়ে দিল? হাদি তার জীবন দিয়ে দেখিয়ে দিল যে মানুষ আসলে কেউই, বেশিরভাগ মানুষই এখন আর দল কানা নেই। এখন বাংলাদেশ প্রশ্নে কোটি কোটি মানুষ আছে। এবং ইন্ডিয়ার বিষয়টা আমি একটু বলি, দিল্লির যে দাদাগিরি, দিল্লি এবং ইন্ডিয়া এটা আলাদা বিষয়। দিল্লির যে পররাষ্ট্রনীতি এবং বাংলাদেশ প্রশ্নে, আমরা সেটা যদি বাংলাদেশ প্রশ্নে দিল্লি দাদাগিরি দেখাতে চাই, আমরা সেটার বিরুদ্ধেই আছি এবং খুবই শক্তভাবে বিরুদ্ধে আছি। আমাদের এখানে ইনসাফ প্রতিষ্ঠা করতে গেলে অবশ্যই দিল্লির দাদাগিরির বিরুদ্ধে কথা বলতে হবে। আপনারা যে যতটুকু বুঝেন, পড়াশোনা করেন এবং নিজে বোঝার চেষ্টা করেন। ৫ই আগস্টের পরে আর দল কানা হয়ে থাকা যাবে না। একটা কথাই, কখনো দল কানা হওয়া যাবে না। ৫ই আগস্টের পরে আপনার চেতনা হবে হলো বাংলাদেশের স্বার্থ, দেশ এবং জনগণের স্বার্থে। আমরা চাই নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করতে, কিন্তু সেইখানে আপনি কি ভাবছেন যে সেটার ভিতরে আপনি নাই? অবশ্যই আপনিও আছেন। যে চাঁদাবাজি করছে, যে খুন করছে, যে সন্ত্রাসের রাজ্য তৈরি করছে, সে কিন্তু এই নিরাপদ বাংলাদেশের ভেতরেই পড়েন। আপনি আসলে কি চান? আপনার ব্যক্তি স্বার্থের জন্য বাংলাদেশের যে বিপর্যয় তৈরি হয়, রাজনৈতিক যে অস্থিতিশীলতা তৈরি হয়, সেটা কি আপনি চান? আপনি কি চান না যে আপনার সন্তান
একটা সুন্দর পরিবেশে বেড়ে উঠুক, যেখানে বাংলাদেশের রাজনীতির কারণে কেউ হত্যার শিকার হবে না, যেখানে আমাদের পলিসি হবে শুধুই জনগণের জন্য, মানুষের জন্য, কোনো দল বা গোষ্ঠীর জন্য না। সেই জায়গাটাই এগিয়ে আসতে হবে। হাদি ওর এই অল্প দিনে এত বেশি কথা বলে গেছে, এত বেশি যৌক্তিক কথা বলে গেছে, এবং সেই কথাগুলো এতটাই সার্বিক ছিল, মানে দলমত নির্বিশেষে মানুষের জন্য সে বলে গেছে, যার কারণে তাকে হত্যা করা হয়েছে। তাকে হত্যা করেছে এদেশের সিস্টেম, তাকে হত্যা করেছে 5ই আগস্টের পরের যে যারা ছিল, যাদের দ্বারা অনেক কিছুই সুন্দর হওয়ার কথা ছিল, যারা সেটা করে নাই, তারা, যারা জুলাইকে গিলে খেয়েছে, যারা জুলাইয়ের বাপ সেজেছে, হাদিকে তারাই হত্যা করেছে। হাদি একটা জায়গায় নিজেকে দাঁড় করিয়েছিল। হাদির ভিতরে কি ছিল জানেন? হাদির ভিতরে ইসলামের যে বিষয়টা, আমি আসলে ইসলামের যে বিষয়গুলো আছে, ধর্মের বিষয়গুলো আছে, এগুলো খুব কম বুঝি, কিন্তু হাদি তার জায়গায় এমন একটা অবস্থান করেছিল যেটা তার বৈশিষ্ট্য। সেই জায়গা থেকে কিন্তু হাদিকে কেউ ট্যাগ লাগাতে পারে নাই, কোনো ট্যাগ না, না ডান, না বাম, না অন্য কিছু। অনেক সময় দেখা যায় যে তাকে অনেককে শিবির বলা হয়, অমুক বলা হয়, জামাতের এজেন্ট বলা হয়, কোনো ধরনের সুযোগ ছিল না। এই জায়গাটাই একটা হাদির মতন একটা মানুষ, মাত্র 32 বছর জীবন, যে প্রকাশ্যে এসেছে 5ই আগস্টের পরে, এর আগে সে লেখালেখি করত, তার ভেতর দিয়ে সে এত কথা বলে গেছে, মনে হচ্ছে যে প্রত্যেকটা কথা আমার ছিল, প্রত্যেকটা কথা আমি বলতে চেয়েছি বা বলেছি। হ্যাঁ, সেটা হাদির মাধ্যমে হয়ে গেছে, যার কারণে হাদি এমন একটা চরিত্র ছিল, যে চরিত্র ছিল হলো প্রত্যেকটা মায়ের সন্তানের মতো। তো আমি বিশ্বাস করি যে হাদি যে কথাগুলো বলে গেছে, সেটা যেহেতু আমার এবং আপনার কথা, তো সেইটাকে বাস্তবায়ন কিন্তু আমাদেরই করতে হবে, কোনো দল কানা হয়ে না। শুধু বাংলাদেশের প্রশ্নে আমাদের একত্রিত হয়ে এই কাজটা করে যেতে হবে। ঠিক এই কাজটার জন্যই সার্বভৌমত্ব আন্দোলন তৈরি করেছিলাম, এবং এটার মূল থিমই ছিল যে দলেরই থাকেন না কেন, দেশ এবং মানুষের প্রশ্নে সার্বভৌমত্ব আন্দোলনে আপনারা আসুন এবং এখান থেকে কথা বলুন। ঠিক হাদি ইনকিলাব মঞ্চের মাধ্যমে, তার কালচারাল সেন্টারের মাধ্যমে সে এই কাজটাই করে গেছে এবং মানুষের কাছে আহ্বান জানিয়েছে। হাদি মানুষের মনে থাকবে। ওর একটা কথা ভালো লেগেছে যে 100 বছর বেঁচে কি হবে, আমি যদি কোনো কিছুই মানুষের ভিতরে কোনো আমার কাজের মাধ্যমে কোনো প্রতিক্রিয়াই ঘটাইতে না পারি, মানুষের ভিতরে যদি বেঁচে থাকতে না পারি। তো কিছুদিন আগেই তো সেই কথাগুলো বলে গেছে। আজকে যে মানুষ, আমার মনে হয়েছে যে যত লোক মানিক মিয়া অ্যাভিনিউতে ছিল, তার চেয়ে বেশি মানুষ পথে ছিল, হ্যাঁ, ওইখানে আসার জন্য। এই যে 10-20 লাখ লোক, হ্যাঁ, হাদির মানে স্মরণকালের ইতিহাসে সর্বোচ্চ মানুষ আজকে হয়েছিল। এই যে ভালোবাসাটা কে পেয়েছে বলুন তো? কজনের ভাগ্যে জোটে মাত্র অল্প কিছুদিনে? বলার মতন অল্প কিছুদিনেই বলা যায়, আর 1000 বছর বেঁচে থাকলেও আসলে মানুষ মনে রাখে না। তা আমার মনে হয় হাদিকে মানুষ মনে রাখবে, বাংলাদেশের মানুষ মনে রাখবে, কিন্তু যারা দেশের থেকে ষড়যন্ত্র করে, যারা দেশে থেকে অন্য দেশের দালালি করে, যারা মানুষের বিরুদ্ধে অবস্থান করে, রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান করে, এবং তাদের আসলে অপমানজনক বিদায় হবে। এবং আমি বিশ্বাস করি খুব দ্রুত সময়ের ভিতরে বাংলাদেশপন্থীদের হাতে এই রাষ্ট্র, এই ক্ষমতা এবং সবকিছুই আসবে। সেই আশায় শুধু থাকলেই হবে না, আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে এবং সঠিক বুঝতে হবে। আমাদের শত্রু পক্ষ চিহ্নিত করতে হবে। আপনি আশেপাশে যাদের দেখেন, যদি দেখেন যে মানুষের স্বার্থের বাহিরে তারা গোষ্ঠী স্বার্থ এবং ব্যক্তির স্বার্থে কাজ করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আজকে যে কজন মানুষ হাদির জানাজায় এসেছিল, তারা রুখে দাঁড়ান। যেসব মায়েরা কান্না করেছেন, তারা রুখে দাঁড়ান। যারা মনে করেছেন যে হাদি আপনাদের সন্তান ছিল, হাদির সেই যে কাজগুলো করা কথা ছিল, হাদি যে কথাগুলো বলেছে, হাদিকে যে কারণে আপনারা পছন্দ করতেন,
সেই কাজকে বাস্তবায়ন করার জন্য আপনার সন্তানকে প্রস্তুত করুন। বেশি দিন লাগে না। আমার মনে হয় সর্বোচ্চ 5 বছরের ভিতরে বাংলাদেশের সবকিছুই পরিবর্তন করা সম্ভব, এবং সেটা চাইলেই হয়। আমাদের চাইতে হবে এবং আমাদের করতে হবে। আমরা পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।